Welcome to online education. At first, my heartiest and warmest congratulations each and every one of you for joining with me in online education. Dear students, hope you all are well by the grace of Almighty Allah. Let's say Alhamdulillah, those who are still safe and sound. That's okay. No more talk, now come to the point. Our today's topic is speech or narration part. In our previous classes, that is to say in part 1, 2 and 3, step by step, we discussed many rules or techniques of changing direct narration into indirect narration. In the first class, that is to say in part 1, we knew the 4 basic rules of changing narration. And then, step by step, we discussed many rules and techniques. In today's class, we will discuss about passage narration. In our examination, passage narration comes, not sentence narration. But passage narration is nothing alternative to sentence narration. Before solving passage narration, at first we have to know how to change sentence narration from direct to indirect. If we can change sentence narration, then it will be very easy and simple for us to change passage narration from direct to indirect. যেহেতু আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ সেহেতু কথাগুলো কিছু বাংলাতে না বললেই নয়, কারণ আজকের ক্লাসের মাধ্যমে in today's class I want to finish the discussion of narration. এই ক্লাসের মাধ্যমে আমি ন্যারেশনের আলোচনা শেষ করব। সেহেতু আজকের আলোচনার মাধ্যমে তোমরা যেন 5টি নাম্বার পাইতে পারো, সেভাবে তোমরা অ্যাটেন্টিভ থাকো এবং মনোযোগী থাকো। কথাগুলো এই জন্য তোমাদের যে বাংলায় বলা হচ্ছে। আসলে প্যাসেজ ন্যারেশন সেন্টেন্স ন্যারেশনের বিকল্প কোনো কিছু নয়। যদি কেউ সেন্টেন্স ন্যারেশন পারে তাহলে সে প্যাসেজ ন্যারেশন পারবেই। সুতরাং প্যাসেজ ন্যারেশন বোঝার আগে আমাদের কি করতে হবে? সেন্টেন্স ন্যারেশন বুঝতে হবে। আর এই জন্য আমার পূর্ববর্তী ক্লাসগুলো অর্থাৎ পার্ট 1, 2 and 3 ওইগুলা ভালোভাবে দেখতে হবে এবং বুঝতে হবে। তারপরে আজকের ক্লাসটা দেখলে তোমরা ফলপ্রসূ এবং তোমরা উপকৃত হবা। সুতরাং নাও কাম টু দ্য পয়েন্ট। For changing passage narration into indirect, at first I have to read the whole passage and try to understand the speech and speaker of the passage. Who is speaking and what is speaking? অর্থাৎ প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে পুরো প্যাসেজটাই প্রথমে পড়তে হবে, তারপরে বোঝার চেষ্টা করতে হবে বক্তা এবং বক্তব্য, কে বলছে এবং কেন বলছে। সুতরাং আসো আমরা প্রথমেই বোঝার চেষ্টা করি কি বিষয় নিয়ে কে কার সাথে কথা বলছে। Look at the passage written in the whiteboard. The teacher said to the boy, "Do you think that honesty is the best policy?" The boy said, "Yes, sir, I think so." Then learn to be honest from your boyhood, said the teacher. Thank you, sir, said the boy. May Allah help you, said the teacher. কেমন গুরুত্বপূর্ণ দেখো, দিনাজপুর বোর্ড 14 জেএসসিতে এসেছে, কুমিল্লা বোর্ড 15 এসএসসিতে এসেছে এই একই বিষয়, বরিশাল বোর্ড 15 এসএসসিতে এসেছে, ঢাকা বোর্ড 13 এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েটে এসেছে, যশোর বোর্ড 13 এইচএসসি বা ইন্টারমিডিয়েটে এসেছে। সুতরাং দেখা যাচ্ছে যে গ্রামারের বিষয়গুলো যদি আমরা নিচের ক্লাসে ভালোভাবে বুঝি তাহলে উপরের ক্লাসে একই বিষয়, তখন উপরের ক্লাসে আমাদের জন্য খুবই সহজ হবে। দেখো আমরা কি পড়লাম, দেখলাম শিক্ষক কথা বলছেন একজন ছেলের সাথে, একটা ছেলেকে উদ্দেশ্য করে শিক্ষক বলছেন, দ্য টিচার সেড টু দ্য বয়, শিক্ষক ছেলেটিকে বললেন, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো বা ভাবো যে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা? দি বয় সেড, ইয়েস স্যার, আই থিঙ্ক সো, ছেলেটি বলল, হ্যাঁ স্যার, আমি এমনটা মনে করি। তারপর দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড, সেড দ্য টিচার, শিক্ষক বললেন কি, তাহলে তুমি তোমার বাল্যকাল থেকে সৎ হতে শিখো। এটা কার কথা? সেড দ্য টিচার, শিক্ষক বললেন। থ্যাংক ইউ স্যার, সেড দ্য বয়, স্যার আপনাকে ধন্যবাদ, ছেলেটি বলল। মে আল্লাহ হেল্প ইউ, সেড দ্য টিচার, শিক্ষক বললেন কি, আল্লাহ তোমার সহায় হোক।
তাহলে আমরা বুঝতে পারছি শিক্ষক কথা বলছেন একটা ছেলের সাথে এবং সততা সম্পর্কিত। আর প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা সমস্যার সৃষ্টি হয় সেটা আসলে সমস্যা না, একটু বোঝার চেষ্টা করো। প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব শুরুতে না থেকে মাঝে থাকতে পারে, এমনকি শেষেও আসতে পারে। রিপোর্টিং ভার্ব মে কাম ইন দ্য মিডল অর ইভেন অ্যাট দ্য লাস্ট অফ দ্য সেন্টেন্স। It is not in effect. The part which will remain inside of inverted comma, it will be reported speech, and the part which will remain out of inverted comma, it will be reporting verb. এটা আমরা পূর্বে আলোচনা করেছি, অর্থাৎ যে অংশটা ইনভার্টেড কমার ভিতরে থাকবে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর বাইরের অংশটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টেড ভার্ব এখন প্রথমে না থাকলেও আমাদের চিনতে সমস্যা হবে না। রিপোর্টিং ভার্ব শুরুতেই থাকতে হবে এমন কোনো কথা নাই, যে জায়গায় থাকুক আমরা বুঝতে পারবো। আর এক ইনভার্টেড কমা থেকে আরেকটা ইনভার্টেড কমা পর্যন্ত সবটা একই জনের উক্তি থাকে। আর একই ইনভার্টেড কমার ভিতরে হয়তো একাধিক সেন্টেন্স থাকতে পারে, যেমন একটা অ্যাসার্টিভ, আরেকটা ইন্টারোগেটিভ, আরেকটা ইম্পারেটিভ, আরেকটা এক্সক্লেমেটরি, এরকম হইতে পারে। তো আমরা সেন্টেন্স ন্যারেশনের ক্ষেত্রে যেই সেন্টেন্স পরিবর্তনের যেই নিয়ম পড়েছি সেগুলাই প্রয়োগ করব। এখানে শুধু একটার সাথে আরেকটা জয়েন করার জন্য আমাদের কি দিতে হবে? অ্যান্ড অলসো সেড, অ্যান্ড অ্যাগেন সেড, ফার্দার সেড, অ্যাডেড দ্যাট, এগুলা। আর যদি সেন্টেন্সটা হয় ইন্টারোগেটিভের তাহলে আমরা বলবো অ্যান্ড অ্যাগেন আস্কড, ফার্দার আস্কড, এইভাবে দিব। বাকিগুলাও এই একই নিয়মে হবে। অন্যান্য সেন্টেন্সের ক্ষেত্রেও যেই রুল বা যেই নিয়ম আমরা পড়ে এসেছি তাই হবে। লুক এট দ্য ফ্যাক্ট। তাহলে আমরা এটা সলভ করতে চাই। যদি আমরা এটা সলভ করতে চাই তাহলে কিভাবে হবে? দেখো, প্রথম সেন্টেন্সটা কি? একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। তার মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেহেতু আমাদের এই যে দেখো সেড টুর জায়গায় কি লিখতে হবে? আস্কড। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স হইলে সেড টুর জায়গায় রিপোর্টিং ভার্বে লিখতে হয় আস্কড। তাহলে আমরা আস্কড লিখি, দ্য টিচার আস্কড। শিক্ষক জিজ্ঞাসা করলেন। কাকে? দ্য বয়, ছেলেটিকে। তারপরে দেখো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, তার মানে আমাকে কমা, ইনভার্টেড কমার পরিবর্তে কনজাংশন ইউজ করতে হবে ইফ, যা আমরা পড়েছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলায় পড়েছিলাম। ইফের পর দেখো, ডু ইউ থিঙ্ক এট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো ইট উইল বি পাস্ট ইনডিফিনিট টেন্স ইন ইনডিরেক্ট। কারণ আমরা রুলে পড়েছিলাম, নিয়মের ক্ষেত্রে 4 বেসিক রুলের ক্ষেত্রে রুল 2তে পড়েছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট হবে কি? পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট হবে মানে কি? সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হবে। এখানে সাবজেক্ট আছে ইউ, যা কিনা সেকেন্ড পারসন। পারসন পরিবর্তনের নিয়ম হচ্ছে কি? সেকেন্ড পারসন পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। তাহলে অবজেক্টটা হচ্ছে দি বয়, যা কিনা থার্ড পারসন এবং সিঙ্গুলার। দ্যাটস ওয়াই আই হ্যাভ টু টেক প্রোনাউন হি। দি বয়কে নির্দেশ করার জন্য প্রোনাউন নিতে হবে কি? হি। তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট যেহেতু পাস্ট ইনডিফিনিট হবে, সাবজেক্টের পর আমাকে নিতে হবে মূল ভার্ব থিঙ্কের পাস্ট ফর্ম থট। তারপর দেখো, দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা একটি ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য। আমরা রুল 4-এ পড়েছিলাম চিরন্তন সত্য হলে ইনডিরেক্টে এর কোনো পরিবর্তন হয় না। তাই এটা যা আছে আমি তাই লিখব। আমার প্রশ্নে যা আছে আমি তাই লিখতেছি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে লুক এট দ্য নেক্সট সেন্টেন্স। তারপর কি বলা হচ্ছে? দি বয় সেড ইয়েস স্যার আই থিঙ্ক সো। ছেলেটি বলল, কি বলল? হ্যাঁ স্যার, আমি এমনটা মনে করি। তাহলে এই কথাটা কার? ছেলেটির। আমরা জানি যে স্যার থাকলে রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট ব্যবহৃত হয়, আর ইয়েস থাকলে হয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তাই যেহেতু স্যার কথাটা বলছে কে? ছেলেটি, আমরা বলবো দ্য বয় রেসপেক্টফুলি। দ্য বয় রেসপেক্টফুলি, ইয়েস আছে যেহেতু আমরা দিব কি? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ।
তারপরে দেখো আছে কি আই থিঙ্ক সো, এটাও তো এই ছেলেটিরই কথা, কারণ এটাও তো দেখা যাচ্ছে এখান থেকে এই পর্যন্ত সবটা এক ধরনের একই জনের কথা। কিভাবে বুঝলাম? কারণ একই ইনভার্টেড কমার ভিতরে। তাহলে এটাও যেহেতু এই ছেলেরই কথা, আমরা এটা এন্ড দ্বারা যুক্ত করব, জয়েন করব কি দ্বারা? এন্ড দ্বারা। এন্ড আরও বললো কি অলসো সেইড, অলসো সেইড, এন্ড অলসো সেইড দ্যাট দিতে হবে, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আই আছে সাবজেক্ট, তার মানে ফার্স্ট পারসন, যেহেতু রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে নির্দেশ করা হচ্ছে দি বয়, এই জন্য প্রনাউন হবে কি হি। তারপরে দেখো আই থিঙ্ক, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার মানে ইনডিরেক্ট হবে কি পাস্ট ইনডিফিনিট। তাহলে থিঙ্কের পাস্ট ফর্ম লিখে ফেলি থট। তারপরে দেখো সো যেটা আছে সেটাই লিখবো, এখানে এই বাক্যটা শেষ। তারপরে দেখো এইখান থেকে ওই পর্যন্ত, অর্থাৎ বয়হুড পর্যন্ত, এটা কার কথা? সেট দ্য টিচার, শিক্ষকের কথা। তাহলে বাল্যকাল হতে সৎ হতে শিখো, এই তাহলে কথাটা হচ্ছে অতিরিক্ত, অতিরিক্তগুলা নিয়ে আমাদের ভাবতে হয় না, এটা যে জায়গায় থাকবে ওই জায়গায় থাকবে, সমস্যা নেই, এটি কোনো টেনশন বা চিন্তার বিষয় না। তারপরে দেখো বাল্যকাল থেকে সৎ হতে শিখো, এটা কি শিক্ষককে তাহলে উপদেশ দিল না ছেলেটাকে? নিশ্চয়ই উপদেশ, অ্যাডভাইস দিচ্ছি। আর অ্যাডভাইস হইলে আমরা লিখি কি রিপোর্টিং ভার্বে সেইটুর জায়গায় বা সেই এর জায়গায় কি লিখি? অ্যাডভাইস, কারণ উপদেশ দেওয়া ইংরেজি কি? অ্যাডভাইস। তাহলে দেন দ্য টিচার অ্যাডভাইস, এই অ্যাডভাইসটা কে দিল? টিচারে, লিখবো দ্য টিচার অ্যাডভাইসড। কাকে অ্যাডভাইস করলো? ছেলেটিকে, এই জন্য প্রোনাউন ইউজ করা যাবে হিম। তারপরে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স হইলে ইম্পারেটিভ সেন্টেন্সের রিপোর্টেড স্পিচের আগে কি দিতে হয়? টু। এরপরে মেইন ভার্ব থেকে সব, মেইন ভার্ব কোনটা? লার্ন, এখান থেকে সব আমি লিখব, লার্ন টু বি অনেস্ট, টু লার্ন টু বি অনেস্ট ফ্রম, তারপরে একটা পার্সন আছে, এটা পরিবর্তন হবে নিয়ম অনুসারে, ইউর বয়হুড। ইউর বয়হুড বলতে কি? ছেলেটার বয়হুডকে বোঝানো হচ্ছে। আর ইউর সেকেন্ড পার্সন, পার্সন পরিবর্তনের নিয়মে আমরা জানি কি পার্সনটা সেকেন্ড পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, অবজেক্ট তো হিম মানে থার্ড পার্সন, তাহলে হিজ বয়হুড হবে, এখানে হিম বয়হুড হবে না, হিজ বয়হুড। তার বাল্যকাল, সে বাল্যকাল এমন হয় না, তার বাল্যকাল হতেই সৎ হতে উপদেশ দিলেন শিক্ষক। তারপরে দেখো এই বাক্যটা এখানে শেষ হইল। তারপরে থ্যাংক ইউ স্যার সেড দ্য বয়, এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত এটা কার কথা? ছেলেটির কথা। ছেলেটি স্যার বলে সম্বোধন করে তারপরে ওনাকে ধন্যবাদ দিলেন। তাহলে দ্য বয় রেসপেক্টফুলি, দ্য বয় রেসপেক্টফুলি thanked, the boy respectfully thanked। পরে ইউ আছে, ইউ যেহেতু সেকেন্ড পারসন তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে বোঝাচ্ছে, আর অবজেক্ট এখানে ছেলেটি যেহেতু সাবজেক্ট, অবজেক্ট নিশ্চয়ই টিচার, তার মানে হিম হবে, থ্যাঙ্কড হিম, এটাও ডান। তারপর দেখো মে আল্লাহ হেল্প ইউ, এটা কার কথা? সেড দ্য টিচার, শিক্ষককে বললেন। আমরা জানি অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এটা অপটেটিভ সেন্টেন্স, কীভাবে বুঝছি? মেয়ে থাকলে আমরা জানি এটা অপটেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্স দ্বারা ইচ্ছা প্রকাশ করা হচ্ছে বা প্রার্থনা প্রকাশ করা হচ্ছে। ইচ্ছা আকাঙ্ক্ষা বা প্রার্থনা প্রকাশ করলে কি হয়? অপটেটিভ সেন্টেন্স। এগুলো আমরা পড়েছি এর আগের পার্টগুলোতে বা ক্লাসগুলোতে। তাহলে আমরা জানি অপটেটিভ সেন্টেন্সে গড বা আল্লাহ উল্লেখ থাকলে রিপোর্টিং ভার্বে সেই না হয় না, না হয়ে কি হয়? প্রে হয়। এই প্রে বা প্রার্থনা কে করলেন? শিক্ষক, সেহেতু হবে দ্য টিচার। প্রেড, শিক্ষক প্রার্থনা করলেন, কার জন্য? ফর দ্য বয়, ছেলেটির জন্য। কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা জানি দ্যাট হয়, অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও কি হবে? কনজাংশন দ্যাট। তারপরে সাবজেক্ট হবে, আল্লাহ আছে সাবজেক্ট হিসাবে, আল্লাহ হবে। তারপরে জানি মাইট হয়, এটা হচ্ছে নিয়ম। মেয়ে না থাকলেও অপটেটিভ সেন্টেন্সে মেয়ে না থাকলেও সাবজেক্টের পরে মাইট হবেই, এটা রুল। তারপরে মেইন ভার্ব থেকে সব হবে, মেইন ভার্ব কোনটা আছে? হেল্প,
তারপরে দেখো কি আছে ইউ সেকেন্ড পারসন, তার মানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট কি আছে দি বয়, এই জন্য হবে হিম। কি হবে হিম, কারণ কি হেল্প ভার্বের পরে লাগে অবজেক্ট ফর, এই জন্য। আশা করি বুঝতে পেরেছো, আই হোপ দ্যাটস ক্লিয়ার নাও। এখন তোমরা আশা করি বুঝতে পারতেছো যে সেন্টেন্স নারেশন পড়লেই প্যাসেজ নারেশন পারা যাবে। প্যাসেজ নারেশন আসলেই সেন্টেন্স নারেশনের বিকল্প কোনো কিছু না। এখন তোমরা হয়তো আমি যে জায়গায় অলসো সেট দিছি এখানে তোমরা এগেন সেট দিতে পারবা, ফার্দার সেট বা এডেড দ্যাট দিতে পারবা, অথবা বইয়ের সলিউশনে দেখলে অনেক সময় এরকম দেখবা। তাতে এমন ভাবার প্রয়োজন নাই যে আমারটা মনে হয় নাই, হয়েছে। যুক্তিসঙ্গত যে কোনো উত্তরই গ্রহণযোগ্য, শুধু হইলেই হইল, যদি অর্থ ঠিক থাকে তাহলেই হইল। নিয়মের চাইতেও সেন্স বা অর্থটা হচ্ছে বড় বিষয়, আগে দেখতে হবে এটা। দ্যাটস ওকে, নো মোর টুডে, মোর হোয়েন উই মিট অ্যাগেন ইন আওয়ার নেক্সট ক্লাস।